আমি সরাসরি চলে এসেছি আজ ডিরেক্টর প্রদীপ বিশ্বাসের কাছে। তো আমরা শুনলাম প্রদীপদা নাকি রিসেন্ট একটা ছবি রিলিজ করেছিল যার নাম যশ। তো ছবিটা কি মার্কেটে কেমনভাবে চলেছিল? যশ ঠিক নয়, এবার কথাটা ভুল হচ্ছে আর কি। রিসেন্ট আমার ছবি রিলিজ বলতে লাভারের পরে মিস্টার হিরো, মিস্টার হিরোর পরে আমার ছবি রিলিজ হয়েছিল কুয়াশা, তারপর ছবি রিলিজ হয়েছিল মা, তারপরে ছবি রিলিজ অনলাইন হবে, এরকম বেশ কিছু ছবি পরপর এসেছিল। তো রিসেন্ট আমার তিনটে ছবি আসছে আর কি, মার্কেটে আসছে তিনটে ছবির মধ্যে। আমি প্রথমত ফার্স্টে বলবো আমার খুব পরিশ্রম বা কষ্ট করে তৈরি করা ছবি নাম হচ্ছে অত্যাচার। বর্তমান প্রেক্ষাপট, সমাজ দর্পণ, মানুষের জীবনযাত্রা, দৈনন্দিন পরিকাঠামো সবই আছে তার মধ্যে। তো সেটা একটা বড় মেসেজ আমার কাছে। তো এই ছবিটা ছাড়া যদি বলা হয় আরেকটি ছবি, যেটাও খুব রমরম করেই মানে আমি অনেক কষ্ট করেই ছবিটা শুটিং করা, সেকেন্ড উইশ। নামটা শুনলে মনে হবে যে দ্বিতীয় বর। আমরা ভূতের রাজা দিল বর দেখেছি, বা আমরা আমরা দেখেছি এই ধরনের অনেক বর দেখেছি, গুপি গায়েন বা বাঘা বায়েন দেখেছি। কিন্তু সেকেন্ড উইশ দ্বিতীয় বর আমার কাছে একটা প্রত্যন্ত দারিদ্রতা সীমাবদ্ধ জীবনে, নদীর পাড়ে বাস করা মানুষগুলো তারা খেতে পায় না, দৈনন্দিন কষ্টের জীবনে দুটো শিশুর জীবনে মানে পড়াশোনা করা সম্ভব নয়। তো তাদের যে জীবনযাত্রার প্রেক্ষাপটে এই ছবিটা নির্মাণ করা, সেটা আমার মাটিরই গল্প, যেখানে আমার ধরিত্রী ভূমি বা যেখান থেকে আমার জন্ম হয়েছিল। তো সেই ভূমি থেকে আমার এটা পাওয়া। আমি ছোটবেলায় দেখেছিলাম যে একটা ফ্যান খাওয়ার জন্য হা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে, তারপরে মা সেখানে মানে তাদের বাড়ি জল তুলে দিয়েছে বা কাপড় কেচে দিয়েছে, তারপর সেই মাড়ের ফ্যানটা দিয়েছে, তারপর খেতে হয়েছে। তো সেই দিনটা ভোলা সম্ভব না আমার কাছে। আর সেই দিনটা মনে করি আজকে আমাকে মনে হয় ছবিটা তৈরি করা। অনেকটা পিছিয়ে যাওয়া গল্প, আমার অতীতটাকে ভেবে নিয়েই দ্বিতীয় বর। আহ গল্পটা আমার কাছে অত্যন্ত প্রিয় গল্প। বাদবাকি দর্শক কিভাবে নেবে জানি না। এখনো মনে হয় সমাজ থেকে দারিদ্রতা কাটেনি, এখনো মনে হয় সমাজ থেকে অবক্ষয় কাটেনি, এখনো মনে হয় মানুষের মধ্যে থেকে প্রকৃত মন তৈরি হয়নি, যেটা একটা দিন ছিল। মানুষকে হাত ধরে নিয়ে গিয়ে খাওয়াতো, যত্ন করতো, ভালোবাসতো। ভালোবাসা বর্তমান মানুষের মধ্যে নেই। প্রচন্ড স্বার্থপর জীবন। প্রত্যেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কিভাবে থাকবো, আমি কিভাবে বাঁচবো, আমি কিভাবে চলবো, আমি করে সারাটা জীবন কাটিয়ে দিল। কিন্তু কেউ ভাবে না যে এই জীবনটা তুমি একবার পেয়েছো আর তুমি পাবে না। তোমার জীবনে অর্থবিত্ত সম্পদ, টাকা পয়সা যা কিছু বলো না কেন, তুমি নিয়ে যাবে না। এটা কিন্তু কেউ ভাবি না আমরা। সমাজে এরকম অবক্ষয় অনেক মানুষ আছে যাদের কাছে টাকা নেই, পয়সা নেই, অত অনেক অনেক প্রতিভা আছে, তারা কিছু করতে পারে না। অনেক সমাজে প্রচুর মানুষ আছে, ভালো গান গাইতে পারে, ভালো গান লিখতে পারে, ভালো ভালো অভিনেতা হতে পারে, ভালো স্বপ্ন দেখতে পারে, ভালো ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সমাজের বড় স্তম্ভ হতে পারে। তাদের কাছে সাপোর্ট নেই। আমাদের কাছে সবচেয়ে পরিকাঠামো হচ্ছে সাপোর্টের টাকা। টাকা দিয়ে পরিমাপ করা হয়। আমি টাকা দিয়ে পরিমাপের দলে একদমই থাকতে চাই না, আমি থাকতে পারিনি। তাই মনে হয় আমি ওই প্রত্যন্ত জীবন থেকে চলে আসার পরে প্রতিভাটাকে তৈরি করার চেষ্টা করেছি। আজ সোশ্যাল মিডিয়ায় কথাগুলো বলছি, এই সোশ্যাল মিডিয়ায় কথাগুলো আমার বলা একেবারেই ঠিক নয়। কেন বলছি সেটা, যে সোশ্যাল মিডিয়া কেন বলবো না, সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক ব্যাখ্যা করবে। আমার চোখের জলের দম তারা দেবে না, আমার দৈনন্দিন কষ্টের মূল্য তারা দেবে না, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে তারা ব্যঙ্গ করে বলবে লোকটা মনে হয় পাগল, তাই মিথ্যাটা ফালতু বকবক করে যাচ্ছে। আমার কাছে আমার পাগলামোটা অনেক দামি, আমার কাছে আমার জীবনটা অনেক দামি। এই মূল্যবান জীবনের মূল্যটা কেউ না দিতে পারলো, আমাকে নিয়ে বা কাউকে নিয়ে কোনোদিনই, সমাজের অবহেলিত মানুষদেরকে নিয়ে কখনোই কন্ট্রোভার্সি করো না, বা কখনোই কোনোদিন তাকে তাচ্ছিল্য করে দিও না। এটা আমার অনুরোধ থাকলো। আমার কাছে দর্শক ভগবান, আমার কাছে হচ্ছে মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পদ। আমার কাছে মানুষ হচ্ছে আমার কাছে মাথার কাছে মাথার মণি। আমি সবাইকে আমি সেই শ্রদ্ধা করি, ভক্তি করি। আমার সবার কাছে একটা বিনীত নিবেদন, আমি ছোট্ট একটা মানুষ প্রদীপ বিশ্বাস। আমি চেষ্টা করছি আমার সৃষ্টিটাকে আপনাদের কাছে যদি পৌঁছায়, একটু পুঙ্খানুপুঙ্খ বিচার করে ভুলটা ভুল আর সঠিকটা সঠিক এটা ব্যাখ্যা করলে খুশি হব। আচ্ছা, বলছি আজ যে তুমি ডিরেক্টর প্রদীপ বিশ্বাস, তো আহ, বিগত ফেলে আসা বেশ কিছুদিন আগে শুনলাম তোমার নাকি খুব শোচনীয় দিন কেটেছিল। তো সেই দিন যদি কিছু একটু মানুষকে তুলে ধরে। আমার মনে না পড়ার কথাগুলো বললে হয়তো অনেকেই হয়তো বুঝতে পারবে না, হয়তো বুঝতে পারছে, হয়তো গালগপ্প হয়ে যাবে আর কি। আমার যখন জ্ঞান হয়েছিল তখন আমার মা আমাকে মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, আমাদের সুন্দরবনে বছরে তিনবার ভাঙন হয়। এই তিনবার ভাঙনে অধিকাংশ বাড়িগুলো জলের তলায় তলিয়ে যায়, এবং এই নদীবক্ষের বাসিন্দার মানুষগুলো, তারা যখন ভাঙনটা হয় তখন হয়তো একটা ত্রিপল বা হয়তো একটা কম্বল বা হয়তো সরকার থেকে খাবার যেটুকু পাঠায় সেটুকু পায়। আবার তাদের নূতন করে ওই সুন্দরবনের গরান কাঠের খুঁটি দিয়ে আবার তারা বাড়ি নির্মাণ তৈরি করে।
আমার জীবনযাত্রা সেখান থেকে তৈরি তৈরি আর কি। সেই নোনা মাটির কান্না থেকে আমার চোখের জল ভেজা জীবন যাওয়া তৈরি করা। ছোটবেলায় এরকম একটা ভাঙনে আমার জন্ম হয়েছিল। তো সেদিন আমাকে প্রদীপ আমার নামটা রেখেছিল আমার ঠাকুরমা, বাবার দাদু। কেন? আমাদের কাছে তখন তো এই এখনকার সময় বিদ্যুতের ব্যবস্থা ছিল না, তখনকার সময় টেমি, হেরিকেন, ল্যাম্প ছিল। তো সেটাও নাকি ওই নদীর জলে নাকি চলে গিয়েছিল, মানে ল্যাম্পটা বা হেরিকেনটা ছিল না আমাদের কাছে। তো মাটির একটি প্রদীপে মা তেল দিয়ে সলতে দিয়ে ওটাকে জ্বালিয়েছিল। সেদিন প্রথমে আমার খুব কাছের মানুষগুলো যারা আমার মুখটা দেখেছিল, এই সবাই আমাকে বড় করে সেদিন থেকে আর আমার নাম দিচ্ছিল প্রদীপ। আর আমার ঠাকুরদা আমাকে ওই ছোটবেলা নাকি মায়ের সামনে বা সবার সামনে নাকি জড়িয়ে ধরে বলেছিল যে প্রদীপ নিজে অন্ধকারে থাকে, সে কিন্তু সবাইকে আলো দেয়। তোমাকে এমন প্রদীপ হতে হবে তুমি যেন কারোর যেন কোনো কষ্টের সাক্ষী না হও, কারোকে উপকার করতে না পারো, ক্ষতি যেন করো না। তোমার আলোর বিকশিত অংশ যতটুকু পৌঁছাবে ততটুকু মানুষ যেন সবাই ভালো থাকে। আমি সেটা চেষ্টা করে চলে যাচ্ছি, আজ পর্যন্ত করি। আমি জানি না কারোর ক্ষতির কারণ কোনো হয়েছে কিনা, যদি হয়ে থাকি অজান্তে হয়তো ভুল করেছি, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর সবাইকে বলবো আমাকে আশীর্বাদ করতে না পারেন অবজ্ঞা করবেন না, একটু পারলে সাহস দিয়ে না সঙ্গে নিয়ে চলবেন, আর কিছু চাই না আমি। আর কিছু আর বলার নেই প্রদীপদাকে। তো আমরা সবাইকে বলবো যে এই রকম ডিরেক্টরের জীবনী যদি মনে হয় যে আসছে যেসব ছবিগুলো এই ডিরেক্টরের ছবিগুলোর নাম যদি ডিরেক্টর একবার বলে দেন। আমি ছবিগুলোর নাম করে না নিজেকে অহংকার প্রকাশ করব না। আমি খুব অহংকারের সঙ্গে সেই সমস্ত মানুষদেরকে বলবো যে সমস্ত মানুষ আমাকে প্রেরণা জুগিয়েছিল, চলচ্চিত্র স্বপ্ন দেখিয়েছিল, তারা আমার কাছে পিতামাতার সমতুল্য, তারা আমার গুরুজন। এরকম অসংখ্য মানুষের নাম আজকে আমি হয়তো বাদ পড়ে যাবে তাই বলবো না। আমি শুধু তাদের মানে তাদের চরণে শতকোটি প্রণাম জানিয়ে বলবো যে সেই সমস্ত মানুষের